ম্যাডাম, বুকে ব্যথা মানেই হার্টে একটা কিছু হয়েছে, কিন্তু আমরা চেস্ট ইনফেকশনের কথা ভুলেও ভাবি না, ভুলেই যাই যে এই নামক একটি রোগ বা মারাত্মক সমস্যা আমার ভুলেই এটা হয়েছে, এটা ভুলে যায়। তো ওই হার্টে ব্যথা বা হার্ট খারাপ ছাড়াও চেস্ট ইনফেকশনেও যে বুকে ব্যথা হতে পারে, এই ধারণাটা আমাদের একটু দিয়ে দিন আপনি ভালো করে। দেখুন, বুকে ব্যথা অনেক কারণে হতে পারে, শুধু হার্ট অ্যাটাক বা চেস্ট ইনফেকশন, আরও অনেক কারণ আছে। আচ্ছা, যেমন? এবার যদি ধরুন পেশেন্ট একটু হয়তো বয়স্ক, দিয়ে পেশেন্ট হাঁটাচলা করছে বা কোনো কাজ করছিল, হঠাৎ করে বুকের মধ্যে বাঁ দিকে একটা ব্যথা হলো, যেটা হাতের দিকে ছড়াচ্ছে বা পিঠের দিকে ছড়াচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, পেশেন্টের মনে হচ্ছে যে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব, এটা একটা হার্ট অ্যাটাকের সিমটম হলে হতে পারে। কিন্তু ধরুন আপনার ব্যথাটা হচ্ছে হয়তো ডান দিকে বা বাঁ দিকে, কোনো স্পেশালাইজ আপনি বলতে পারছেন না ওটা কোথায় ব্যথাটা এক্স্যাক্টলি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে বুকের মধ্যে, কোনো ভারী কাজ বা ভারী জিনিস তুললে আপনার ব্যথাটা বাড়ছে, এদিকে আপনার হয়তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়তো হয় না, বা সান এক্সপোজার হয় না, বা আপনার ওষুধটা নেওয়া হয় না, এইসব ক্ষেত্রে সেটা হচ্ছে মাসকিউলার পেন, এই মাসেলের পেন থেকেও হতে পারে। এছাড়াও আপনি যেটা বললেন চেস্ট ইনফেকশন, যে কোনো রকম চেস্ট ইনফেকশন, যেমন ধরুন খারাপ নিউমোনিয়া হলো, সেটা থেকে অল্প একটু আমাদের যে ফুসফুসের বাইরে যে কাভারিং প্লুরা, ওই প্লুরার মধ্যে একটু জল জমলো, সেই প্লুরাতে যে জল জমলো তার ইরিটেশনে ওটা চেস্ট বলে হচ্ছে রেফার্ড পেন আর কি যায়, তো সেইটার থেকেও আর কি আপনার বুকে ব্যথা হতে পারে। তাছাড়াও যদি ধরুন আপনি গ্যাসের খুব সমস্যায় ভোগেন, জিআরডি হয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তাতে আপনার যে ইসোফেগাসে মানে যে খাওয়ারের যে গ্যাসের যে ব্যথা, সেটাও কিন্তু আপনার বুকের মধ্যে আসতে পারে। অনেক সময় হয় যে পেটের ব্যথা, সেটাও কিন্তু কিছুটা বুকের মধ্যে যেতে পারে, তো এই সব কেসেই কিন্তু হতে পারে। আচ্ছা, তো এই চেস্ট ইনফেকশনের ক্ষেত্রে মানে মারাত্মক জায়গা কোন জায়গাটায় আমরা পৌঁছে যেতে পারি, যে আমি ভাবছি হার্টের, বা আমি ভাবছি আরেকটা যেটা আমরা মারাত্মক ভুল করি, হয় হার্ট, নাহলে আমার গ্যাস অ্যাসিডিটি কিছু একটা হয়েছে, বুকে ব্যথা হচ্ছে, এটা কোন পর্যায়ে পৌঁছে যায় চেস্ট ইনফেকশনটা যেটা মারাত্মক হয়ে যেতে পারে? চেস্ট ইনফেকশন মারাত্মক হয়ে যেতে পারে, আপনি তো অন্য সিমটমও পাবেন তার সাথে, জ্বর, বা পেশেন্টের হয়তো প্রায় অজ্ঞান হয়ে গেছে, ঠিকঠাকভাবে কথা বলছে না, যদি খুব ছোট বা খুব বড় হয় তাদের ইউজুয়ালি যেটা হয় যে তারা একটু অ্যাক্টিভিটিটা কমে যায়, কথাবার্তা একটু হয়তো কমে গেল, ওভারঅল ঠিক করে রেসপন্ড করছে না, এই জিনিসটা হয়তো শ্বাস নেওয়ার সমস্যা আছে তার সাথে, একদম পাকা কফ বেরোচ্ছে তার সাথে, তখন একটু খেয়াল রাখতে হবে যে বুকে চেস্ট ইনফেকশন হতেও পারে ব্যথাটা, সেটার জন্য। আরেকটা কজ যেটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে নিউমোথোরাক্স, মানে ধরুন যাদের ফুসফুসে একটা স্ট্রাকচার লাং ডিজ হয়ে আছে, অর্থাৎ ক্ষতি হয়ে আছে, তাদের কিছু কিছু জায়গায় বড় বড় হাওয়ার পকেট হয়ে থাকে, সেই হয়তো খুব বেশি কোনো কারণে চাপ পড়লো বা চাপ দিয়ে কোনো কাজ করলেন, সেই হাওয়ার যে পকেটটা ওটা ফেটে যেতে পারে, ফেটে গিয়ে ওই লাংস আর প্লুরার মাঝে হাওয়া জমতে পারে, এই হাওয়াটা কী করে, ওটা বাড়তে থাকে, দিয়ে আমাদের লাংটাকে চেপে দেয়, এটার জন্য বুকে একটা প্রচণ্ড বেশি ব্যথা শুরু হয়ে যেতে পারে। তো এই নিউমোথোরাক্সও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমার্জেন্সি, কারণ এটা যদি ঠিকঠাকভাবে চিকিৎসা টাইমে না করা, এটা টেনশন নিউমোথোরাক্স মানে একটা একদম পুরো লাইফ থ্রেটনিং এমার্জেন্সি হয়ে যেতে পারে, পেশেন্ট তাতে মারাও যেতে পারে। আরে বাপরে, আর আমরা দেখি ভাবছি গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, অ্যাসিডিটি হয়েছে। ম্যাডাম, বুকে কফ জমেছে তোর, মানে এটা বাড়ির বড়দের ক্ষেত্রে অনেক শোনা যায়, ছোটদেরকে শাসন করে বলেন, তো সত্যি কি বুকে কফ জমে, মানে কোথায় জমে বুকে কফ? কফটা সত্যি কথা বলতে গেলে শ্বাসনালীতে জমে, কারণ যে গ্ল্যান্ডসগুলো সব হচ্ছে শ্বাসনালীতেই আছে, তাতেই মনে হয় যে ঘড়ঘড়ানি আওয়াজটা ওটা থেকেই হয়। আরেকটা যেটা হয় যে এই কফগুলো কিছুটা আমাদের লাংসেও জমে, যেটা আর কি আমরা নিউমোনিয়া বলে থাকি, আর যেটা আমাদের এক্স রে বা সিটি স্ক্যানে কনসোলিডেশন মানে সাদা সাদা অংশ হিসাবে দেখা যায়। তো যেটা বেশিরভাগ ক্ষেত্রেই নিউমোনিয়া পর্যায়ে অবধি যায় না, সেটা একটা আপার আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ শ্বাসনালীর মধ্যেই ওটা সীমিত থাকে, আর্লি কেসে যদি ওটা চিকিৎসা নিয়ে নেওয়া যায় তো ওটা সুস্থ হয়ে যায় পেশেন্ট। আচ্ছা, এবার তীব্র ঠান্ডা পড়েছে, শীতকাল চলছে, সার্বিকভাবে ধরুন কারোর কোনো সমস্যা নেই, কিন্তু শীতে মোটামুটি সুস্থ থাকার উপায় কি, সার্বিকভাবে কি অ্যাডভাইস করবেন? অ্যাডভাইস ওটাই যে যখন বাইরে যাবেন নিজের একটু হেলথের খেয়াল রাখা, কানটা বন্ধ রাখা, ভালো করে ঢেকে নেওয়া, দেন মাস্ক পরা, ঠিকঠাকভাবে যদি ভ্যাকসিনেটেড না থাকেন ভ্যাকসিন নেওয়া, আপনার ডাক্তারবাবু যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছেন সেটা ঠিকঠাকভাবে নেওয়া, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করা, ফাইবার রিচ ফুড, জল ঠিকঠাক করে খাওয়া, যদি ভিটামিনের প্রবলেম থাকে ভিটামিন খাওয়া, এগুলোই মেনলি। আর টক আর জাতীয় জিনিস বা বেশি হচ্ছে লেবু বা টক দই এই টাইপের জিনিসগুলো একটু অ্যাভয়েড করাটা বেটার হবে শীতকালের জন্য। আচ্ছা, এরই পাশাপাশি এই যে মানে সানলাইটটা শীতকালে কতটা দরকার, আমাদের তো এটা সারা বছরই দরকার, কিন্তু শীতকালে
কোন কোন পেশেন্টের জন্য বিশেষ করে সেটা এই সানলাইটটা বা একটু রোদ গায়ে লাগানোটা দরকার? রোদ গায়ে লাগানো সবারই ক্ষেত্রে ভালো, কিন্তু এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উইন্টার পলিউশন, যেটা আপনাকে বললাম উইন্টার ইনভার্সন অফ পলিউশন। এটা তো শীতকালেই বেশি হয়, সানলাইটটা যেমন আসছে তার সাথে পলিউটেন্টগুলোও আসছে। তো যতটা সম্ভব আর কি, যে যদি ওই সানলাইটে বসা যায় তাতে ভিটামিন ডি সিনথেসিস কিছুটা হয়, আমাদের শরীরে লাভ হয়, কিন্তু পলিউশনের জন্য ক্ষতিও হতে পারে। তো জিনিসটাকে আর কি ভারী ভালো করে মুশকিল। হ্যাঁ একটু বিবেচনা করেই করাটা বেটার।